পুলিশের হাতে ধরা পড়ার ভয় নেই, মরার ভয় নেই। তার শুধু একটাই কাজ, যেসব মেয়েরা উঁচু গলায় কথা বলে পুরুষদের সাথে, এছাড়া পুরুষদের নিচু চোখে দেখে, তাদের সে জঘন্যভাবে মেরে ফেলে। সে মেয়েগুলোকে এমনই নরপৈশাসিকভাবে মারে যে কেউ দেখলেই তার আত্মা কেঁপে উঠবে। দুর্ধর্ষ এই সাইকোপ্যাথ কি পুলিশের হাতে ধরা পড়েছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজকে এমনই একটি সাসপেন্স থ্রিলার মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। আজকে এক্সপ্লেন করব মার্দানি 2, যেটা 2019 সালে হিন্দি ভাষায় মুক্তি পেয়েছিল। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই মেলা ইয়াদব নামের একটি ছেলেকে দেখানো হয়, যে মুখোশ পরে মেলাতে হেঁটে বেড়াচ্ছিল। আর সে বলছিল, আমরা যখন একটা সময় পেট ভরে খেয়ে ফেলি, তখন আমাদের মনে হয় আমরা হয়তোবা আর 2-3 দিনেও খেতে পারবো না, কিন্তু এমনটা নয়। 2-1 ঘন্টা পরে আমাদের আবারও ক্ষুধা লেগে যায়। স্যাটিসফাইং বিষয়টাও এমন, যখন আমি একটা কাজ করি, আমি যখন অনেক স্যাটিসফাইড হই, তখন মনে হয় আমার এটা আর না করলেও চলবে, কিন্তু এমনটা হয় না। কিছুক্ষণ পরেও আমার সেই কাজটা আবার করতে ইচ্ছে করে। এটা বলতে বলতেই হঠাৎ ইয়াদব খুঁড়িয়ে চলা শুরু করে, যদিও এতক্ষণ সে স্বাভাবিকভাবেই চলছিল। ইয়াদব মেলার ভেতরে যেতে যেতে একটি মেয়েকে তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করতে দেখা যায়। সেখানে মেয়েটি তার বয়ফ্রেন্ডকে বকাঝকা করছিল, কারণ সে তার ফোন ধরেনি। এটা দূরে দাঁড়িয়ে দেখছিল ইয়াদব। ইয়াদব বলতে থাকে, এই ধরনের রাগী মেয়ে আমার অনেক পছন্দ। মেয়েটির নাম ছিল লতিকা। লতিকা তার বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া করে রাগ করে সেখান থেকে চলে যায়। তাই বয়ফ্রেন্ড তাকে কয়েকবার ডাকলেও সে শুনে না। অবশেষে তার বয়ফ্রেন্ডও উল্টো দিকে যেতে থাকে। ইয়াদব তার সাথে ইচ্ছে করে ধাক্কা খায় এবং তার পকেট থেকে তার মোবাইলটি নিয়ে নেয়। এরপরে কার পার্কিংয়ের জায়গায় এসে ইয়াদব একটি গাড়িকে অবৈধভাবে খুলে ফেলে, অর্থাৎ চাবি ছাড়াই সে গাড়িটিকে চালাতে শুরু করে চুরি করে। লতিকাকে দেখা যায় রাস্তায় সে রাগ করে হেঁটে হেঁটে যাচ্ছিল, আর ইয়াদব গাড়ি নিয়ে তার পিছনে আসছিল। তখনই লতিকাকে কল করে ইয়াদব। ইয়াদব লতিকাকে কল করেছিল সেই মন্টির মোবাইল দিয়ে, যেটা সে কিছুক্ষণ আগে তার কাছ থেকে চুরি করেছে। ইয়াদব লতিকাকে বলতে থাকে, ম্যাডাম, এই মোবাইলটা যা, সে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু লতিকা বলতে থাকে, তুমি আমার সাথে ফাজলামো করো না। অর্থাৎ লতিকা ভেবেছিল যেহেতু সে রাগ করেছে, তাই মন্টি তার রাগ ভাঙানোর জন্যই এই কাজটা করেছে। ইয়াদব লতিকাকে খুব ভালো করে বোঝায়, এই ফোনটা যার, সে অ্যাক্সিডেন্ট করেছে। আপনার যদি এই ফোনটা নিতে হয় তাহলে আমার কাছে চলে আসুন। লতিকা বলতে থাকে, আপনি আমাকে ফোনটা দিয়ে যান। ইয়াদব বলতে থাকে, ঠিক আছে, আপনি কোথায় আছেন আমাকে বলুন। লতিকা বলতে থাকে, আমি নগর নিদাম রোডে আছি। ইয়াদব বলে, আমি আপনার পিছেই আসছি, আমি আপনাকে দেখতে পেয়েছি। ইয়াদব যখন লতিকাকে মন্টির ফোনটি দেয়, লতিকা বিশ্বাস করে নেয় মন্টির সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে। লতিকা ভয় পেতে থাকে, ইয়াদবকে জিজ্ঞেস করে, মন্টির কিছু হয়নি তো, ও কি হয়েছে? ইয়াদব বলে, মন্টি তার সাদা কালের বাইকটা অনেক জোরে চালাচ্ছিল। এরপরে পেছন থেকে আরও একটি ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে দেয়, যার ফলে সে প্রচণ্ড আহত হয়ে যায়। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। লতিকা জিজ্ঞেস করে, কোন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে? ইয়াদব বলে, সবাই বলাবলি করছিল কোটা জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে মন্টিকে। লতিকা এটা শুনে সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হয়। ইয়াদব বলে, আমিও সেই দিক দিয়ে যাচ্ছি, আপনি চাইলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। প্রথমে লতিকা রাজি হয় না, কিন্তু সে দেখতে পাচ্ছিল আশেপাশে তেমন কোনো গাড়ি নেই, তাকে যেতে হলে হেঁটেই যেতে হবে। তাই অবশেষে ইয়াদবকে সে সাহায্যের জন্য বলে। ইয়াদব এটার জন্য বসেছিল, সে লতিকাকে গাড়িতে উঠিয়ে নেয়। কিছুক্ষণ যাবার পরে ইয়াদব যখন অন্য একটা রুট নেয়, লতিকা বুঝতে পারে এই রোডটা হসপিটালের দিকে যায় না। লতিকা বলে, আমাকে নামিয়ে দিন। তখনই ইয়াদব আরো জোরে গাড়ি চালাতে শুরু করে, আর লতিকা বুঝতে পারে সে ফাঁদে পড়ে গেছে। সে দরজা খুলেই লাফ দিতে চায়, কিন্তু ইয়াদব তাকে ধরে ফেলে। লতিকা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, ইয়াদব তাকে আঘাত করে। এরপরে একটা রুমেলের ভেতর স্প্রে করে তাকে অজ্ঞান করে দেয় সেখানেই। কিছুক্ষণ পরেই সেই গাড়িটিকে একটি পুরাতন বাড়ির সামনে দেখা যায়, আর লতিকার চিৎকারের আওয়াজ শোনা যায়। সে বাঁচার জন্য জোরে জোরে চিৎকার করছিল, কিন্তু আশেপাশে কেউ ছিল না। পরদিন সকালেই ডিএসপি শিবানীকে একটি ঘটনাস্থলে আসতে দেখা যায়, যেখানে এসপি শাখাওয়াত মিডিয়াদের বলছিল রিপোর্ট না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। আসলে পুলিশের কাছে খবর এসেছে যে এই পুরাতন বাড়ির ভেতরে একটি মেয়ের লাশ দেখা গেছে। তাই পুলিশ এবং ফরেনসিক ডিপার্টমেন্টের লোকেরা সেখানে চলে আসে। ঘটনাস্থলে যাওয়ার পরে শিবানী দেখতে পায় কাউকে টেনে নিয়ে যাওয়ার একটা নিশানা রয়েছে। অন্যদিকে এই মিডিয়াগুলোকে খবর দিয়েছিল এসপি শাখাওয়াত, যার ফলে শিবানী তাকে কিছুটা ধমকায় আর বলতে থাকে, কেস ইনভেস্টিগেশন করার সময় সবসময় মিডিয়াকে খবর দিলে হয় না, আগে কাজটা করুন, আগে কেসের খুনিকে বের করুন, তারপরে মিডিয়াকে জবাব দেবেন। শিবানী যখনই লাশটা দেখে সে একেবারে মর্মাহত হয়ে পড়ে। সে বুঝতেই পারছিল না কি বলবে। একটা সময় লাশটা ভালো করে দেখার পরে বলতে থাকে, এই লাশটা অর্থাৎ এই মেয়েটার উপরে কেউ তার রাগ ঝেড়েছে।
তখনই এসপি শাখাওয়াত এসে বলতে থাকে, গত কিছুদিন ধরেই শহরে যে মেয়েগুলো মিসিং হচ্ছিল আমি তার লিস্ট বের করে ফেলেছি। আর এখানে সেই মেয়েটির সাথে সেই মেয়েগুলোর বৈশিষ্ট্য অনেকটাই মিলে যায়। দেখা যায় শিবানীও এখানে আস্তে আস্তে কেসটা ভালোভাবেই ইনভেস্টিগেশন করেছে, স্টাডি করেছে, যার ফলে সে বলতে থাকে এই মেয়েটি কালকে দাসরার মেলা থেকে গায়েব হয়েছে। শেষবারের মতো তার 19 বছরের বয়ফ্রেন্ডের সাথে তাকে দেখা গিয়েছিল। এসপি শাখাওয়াত বলে, হ্যাঁ ম্যাডাম, আমরা তার সেই বয়ফ্রেন্ডকে অ্যারেস্ট করেছি। ছেলেটির ইন্টারোগেশন চলছে। আশা করি আগামী 2 ঘন্টার মধ্যে আপনার টেবিলে সেই ছেলেটির কনফেশন পেয়ে যাবেন। এটা শোনার পরে শিবানী বলতে থাকে, আমরা কোনো রিপোর্টার নই, আমরা পুলিশ। কোনো প্রমাণ ছাড়া আমরা এভাবে হুটহাট করে কথা বলতে পারি না। মেয়েটার বয়ফ্রেন্ড একজন ক্রিকেটার, রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। অন্যদিকে মেয়েটির পায়ে যে রশিটা বাঁধা হয়েছে সেটা দেখে বোঝাই যাচ্ছিল এটা কেউ বাম হাতির কাজ। অন্যদিকে মেয়েটির পিঠে যে চাবুক মেরেছে সেটাও বাম দিকে নিশানাই ছিল। এসপি শেখাওয়াত বলে, আপনিই বলেছেন মেয়েটার উপরে কেউ রাগ ঝেড়েছে। যেহেতু এটা একটা হেড ক্রাইম, যখন মানুষের রাগ উঠে যায়, স্পেশালি ছেলেদের, তখন তারা কোন হাত দিয়ে মারে বা কি করে তারা নিজেও জানে না। এছাড়া এসপি শাখাওয়াত সেখানে সেই মেয়েটির দোষ দেয় তার এই অবস্থার জন্য। বলতে থাকে এরা মডার্ন মেয়ে, এদের একটা বয়ফ্রেন্ড হয় না। আর যখন একসাথে 3 থেকে 4টা বয়ফ্রেন্ড পালতে শুরু করে তখন তাদের সাথে তো এমনটাই হওয়া উচিত। এতে শিবানী রেগে যায় আর বলতে থাকে মেয়েদের সম্মান করে কথা বলতে শিখুন। শিবানী এসপি শাখাওয়াতকে বলে, এইসব কথা বাদ দিয়ে এখন পোস্টমর্টম রিপোর্টটা আমাকে তাড়াতাড়ি এনে দিন। আমার যতটুকু দেখে মনে হচ্ছে মেয়েটাকে গলা চিপে তাকে মারা হয়েছে, কিন্তু গলা হাত দিয়ে চাপা হয়নি। এমন এক ধরনের বেল দিয়ে তার গলা চেপে রাখা হয়েছে যেগুলোর ভেতরে কাঁটাযুক্ত কিছু ধারালো বস্তু রয়েছে। কিছুক্ষণ পরে সেই শিবানীকে হসপিটালে দেখা যায়। ডক্টর বলতে থাকে মেয়েটাকে খুব নৃশংসভাবে খুন করা হয়েছে। প্রথমে তাকে খুব নৃশংসভাবে রেপ করা হয়েছে। এছাড়া মেয়েটিকে মারার আগে শরীরের ভেতরে সঠিক পরিমাণের আইসোফ্লোরেন্স দেওয়া হয়েছে, যার ফলে বোঝাই যায় খুনি এইসব বিষয়ে একেবারেই এক্সপার্ট। ডক্টর বলে এটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে এটা দেওয়ার পরে যখন সেই খুনি মেয়েটিকে টর্চার করতে শুরু করে তখন মেয়েটার জ্ঞান ফেরে, কিন্তু সেই মেডিসিনের এফেক্টে সেই মেয়েটির শরীরে কোনো শক্তি ছিল না, যার ফলে এই নির্মম অত্যাচার সে শুধু তাকিয়ে তাকিয়ে দেখেছে। ডক্টর আরও বলে সেই খুনি এতটাই নরপিচাস ছিল সেই মেয়েটিকে কামড়ে কামড়ে খেয়েছে, তার মুখ ঘাড় বিভিন্ন জায়গা থেকে কামড়ে মাংস উঠিয়ে ফেলেছে। ইয়াদব গতকালকে লতিকাকে কতটা নির্মমভাবে মেরেছে সেটার প্রমাণ পাওয়া যায় যখন শিবানীর সাথে থাকা পুলিশ অফিসার লতিকার ফেস দেখার পরে বমি করে দেয়। শিবানী কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিল, তার চোখ দিয়ে শুধু পানি বের হচ্ছিল। শিবানী ডক্টরকে জিজ্ঞেস করে যেহেতু মেয়েটাকে রেপ করা হয়েছে তাহলে তার শরীরে হয়তোবা স্প্যাম পাওয়া গেছে। শিবানী জিজ্ঞেস করে তাকে রেপ কতজন মিলে করেছে। ডক্টর বলে একজনই। যখনই শিবানী সেখান থেকে চলে আসতে যাবে তখনই ডক্টর তাকে বলে যে করেই হোক এই নরপিচাসটাকে ধরো, না হলে এভাবে দেশের মেয়েদের একের পর এক সে মারতে থাকবে। এদিকে হসপিটালে ডিআইজিও এসেছিল। সে শিবানীকে বলতে থাকে এটা একটা স্টুডেন্ট সিটি, সারা বছরই বিভিন্ন জায়গা থেকে এই শহরে ছেলেমেয়েরা পড়তে আসে। এই মেয়েটার খবর যদি মিডিয়াতে ফলো করে পাবলিক করা হয় আর যদি এটা ছড়িয়ে পড়ে, এছাড়া আমরা যদি সেই ক্রিমিনালকে ধরতে না পারি তাহলে স্টুডেন্টরা এই শহরের প্রতি থেকে আস্থা হারিয়ে ফেলবে, আমাদের থেকে আস্থা হারিয়ে ফেলবে। যে করেই হোক এই খুনিকে আমাদের ধরতেই হবে। শিবানী ডিআইজি কারণকে বলে এর জন্য আমার নিজের একটা টিম লাগবে। লতিকার বাবা মাকে দেখা যায় থানায় আসতে। শিবানী তাদের জিজ্ঞেস করে, সেখানে লতিকার কলেজের প্রিন্সিপাল বলতে থাকে লতিকা একটু এই ধরনেরই, সবার মুখের উপরে সত্যি কথাটা বলে দিত আর এর ফলে এইসব মেয়েদের শত্রুটা একটু বেড়েই যায়। এরপরে শিবানী লতিকার বাবা মা ফ্রেন্ডস সবার সাথে কথা বলে জানতে পারে হ্যাঁ লতিকা সত্যিই একটু প্রতিবাদী টাইপের মেয়ে ছিল। এরপরে ইয়াদবকে দেখা যায় একটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ বসে থাকার জন্য। সেখানে পণ্ডিতজি নামের একজন রাজনৈতিক লোক আসে। ইয়াদব আসলে একজন কন্ট্রাক্ট কিলার ছিল। বিভিন্ন শহরের বিভিন্ন নেতারা যখন অন্য একজন নেতাদের মারতে চাইতো তখন তারা ইয়াদবকে কন্ট্যাক্ট করত। ইয়াদব তাদের এমনভাবে মারত যাতে পুলিশ এটা দেখে বুঝতেই পারতো না কেউ তাকে খুন করেছে, সেটা আত্মহত্যা বলে চালিয়ে দিত। এই পণ্ডিতজি ইয়াদবকে এখানে ডাকে একজন জার্নালিস্টকে মারার জন্য, কারণ সেই জার্নালিস্ট তার নামে উল্টোপাল্টা কথা লিখেছে। এছাড়া তার বিভিন্ন ইলিগাল কাজের প্রমাণ তার কাছে রয়েছে, সেগুলো যদি একবার মিডিয়াতে চলে আসে তাহলে সামনে নির্বাচনে সে শিওরলি হেরে যাবে। ইয়াদবকে সেখানে সেই জার্নালিস্টের ছবি এবং ঠিকানা দিয়ে দেয়, সাথে একটি মোবাইলও। তখনই টিভিতে সেই শিবা নিয়ে একটি প্রেস কনফারেন্স দেখানো হচ্ছিল নিউজে, যেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিল সিসিটিভি ক্যামেরা থেকে দেখা গেছে খুনি একজন হ্যান্ডিক্যাপ, তার এক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে, কারণ সিসিটিভি ফুটেজে দেখা গেছে কার পার্কিং থেকে একটি পঙ্গু লোক গাড়িটি চুরি করছে। তখন শিবানী বলতে থাকে সে পঙ্গু নয়, হ্যান্ডিক্যাপ নয়,
সে সুস্থ সবল একজন মানুষ, এটা শুধু দেখানোর জন্য আর পুলিশদের ধোঁকা দেওয়ার জন্যই করেছে। যখন কেউ তাকে দেখবে সে পঙ্গু হওয়ার অভিনয় করবে, আর যখন কেউ দেখবে না সে স্বাভাবিক মানুষ। কারণ ক্রাইম সিন থেকে আমরা সেই খুনির ফুটপ্রিন্ট পেয়েছি, যেটা 2 পায়ের ফুটপ্রিন্টই একেবারে সেম ছিল। শিবানী বলে এই খুনি সবাইকে দেখানোর চেষ্টা করছে সে অনেক স্মার্ট, আসলে সে কোনো স্মার্ট নয়, সে বোকা। আর মুম্বাইতে এই ধরনের লোকদের বলা হয় দেড়শানা। আমি আপনাদের কথা দিচ্ছি, এই দেড়শানাকে আমি কলার টানতে টানতে কোর্টে নিয়ে আসবো। এটা শুনে ইয়াদব কিছুটা হাসতে থাকে যে সে তার কলার টানতে টানতে কোর্টে নিয়ে যাবে। তাই শিবানী যখন এসপি শাখাওয়াতের সাথে কথা বলছিল একটি র্যালির পারমিশন না দেওয়ার ব্যাপারে, ঠিক তখনই আরো একজন কনস্টেবল তাকে একটি ফুলের তোড়া দিয়ে যায়। সেই বুকের ভেতরে একটি কার্ড ছিল যেখানে লেখা ছিল আমার কলার আপনার টাচেই থাকবে। এটা শুনে শিবানী বুঝতে পেরে যায় এটা সেই খুনি পাঠিয়েছে। সে সাথে সাথে দৌড়ে বাইরে বের হয়, কিন্তু কোথাও কেউ নেই, কেউ দেখতে পায়নি এই ফুলের তোড়াটা এখানে কে রেখে গেছে। তখনই দেখা যায় থানার সামনে রাস্তার অপর পাশে একটি খাবারের দোকানে বসে খাবার খাচ্ছিল ইয়াদব, আর সে একদৃষ্টিতে শিবানীর দিকে তাকিয়েছিল। এরপর দিন শিবানীকে দেখা যায় একজন রাজনৈতিক নেতার র্যালি আটকে দেয়, কারণ সামনেই সেখানে একটি হসপিটাল এবং স্কুল ছিল, যার ফলে এই র্যালি সেদিক দিয়ে গেলে অনেক প্রবলেম হতে পারে। এটা বুঝেই সেই র্যালিটা আটকে দেয়, কিন্তু সেই রাজনৈতিক নেতা তার পাওয়ার দেখাতে গেলে শিবানী তাদেরকেও সেখানে থামিয়ে দেয়। অন্যদিকে অনেক লোক এখানে দাঁড়িয়ে দেখছিল, সেখানে ইয়াদবকেও দেখা যায়। আসলে সেদিন ইন্টারভিউতে শিবানী যখন তাকে নিয়ে কথা বলেছিল সেটা তার গায়ে লেগে যায়, তার ইগোতে লেগে যায়। এরপর থেকে সে তাকে ফলো করা শুরু করেছে। আসলে ইয়াদব এমন মেয়েদের একদমই পছন্দ করতো না যারা উঁচু স্বরে কথা বলে, এছাড়া পুরুষ মানুষের কাজ করে বা তাদের মতো ব্যবহার করে। ইয়াদবকে দেখা যায় শালিনীর পেছনে ছায়ার মতো তাকে ফলো করতে থাকে। এরপরে সেই ইয়াদবকে বড় একটি ট্রাকের ওপরে আসতে দেখা যায়। সেই ট্রাকটা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালে ইয়াদবকে দেখা যায় লুকিয়ে এসে বাড়ির ভেতরে ঢুকে যায়। যদিও সেই ট্রাক এবং বাড়ির আশেপাশে পুলিশ ছিল, সে সবার চোখ ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে যায়। সেই ভ্যান দিয়ে সেই বাড়িতে একটি ফার্নিচার নিয়ে আসা হচ্ছিল। ইয়াদবকে দেখা যায় সেই বাড়ির কাজের লোক সেজে সেখানেই পুলিশের সামনে বা সবার সামনে ঘোরাফেরা করতে। এরপরে সবাই যখন সেই বাড়ি থেকে চলে যায় তখন ইয়াদব লুকিয়ে সেই বাড়ির ভেতরেই থেকে যায়। এরপরে সেই বাড়ির বেডরুমে আসে আর সাইকোপ্যাথের মতো আয়নার দিকে তাকিয়ে থাকে, এছাড়া লিপস্টিক নিজের ঠোঁটে মাখতে থাকে। শিবানী যখন রাতে বাড়ি ফিরে হঠাৎ করে সে কিছু একটা দেখে চমকে যায়। আসলে তার বেডরুমের ড্রেসিং টেবিলের ভেতরের আয়নাতে লিপস্টিক দিয়ে মেয়েদের দেহের বাজে আকৃতি আঁকা হয়েছে সেই আয়নাতে। অর্থাৎ ইয়াদব সেই ট্রাকের ভেতরে লুকিয়ে যে বাড়িতে প্রবেশ করেছিল সেটা শিবানীরই বাড়ি ছিল। এছাড়া শিবানী দেখতে পায় তার বাড়ির আলমারিটিও খোলা। শিবানী থানায় এসে বিনয়কে বলতে থাকে একটি শাড়ি, একজোড়া স্যান্ডেল, একটি হ্যান্ডব্যাগ এবং কিছু মেকআপ কিট তার বাড়ি থেকে মিসিং রয়েছে। আর শিবানী এটা দেখে বুঝতে পারে এই কাজটা সে ইয়াদবই করেছে। ইয়াদবকে তখনও থানার সামনেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তখনই পেছন থেকে পণ্ডিতজির একজন লোক তার কাছে আসে এবং ফোন দিয়ে পণ্ডিতের সাথে কথা বলতে বলে। পণ্ডিত তাকে বলে আমি তোমাকে মারতে বলেছিলাম জার্নালিস্টকে, তুমি থানার সামনে দাঁড়িয়ে কি করছো? তখন ইয়াদব কথা ঘুরিয়ে ফেলে, অর্থাৎ মিথ্যে বলে। সে বলে সেই জার্নালিস্টের ব্যাপারে খোঁজ নেবার জন্যই সে এখানে এসেছে, এছাড়া সেই জার্নালিস্টের পেছনে সে আরো একজন লোক লাগিয়েছে। এরপরে ইয়াদব সেই পণ্ডিতকে বলে যে সেই কাজটা করার জন্য তার একটি গাড়ি এবং আরো কিছু জিনিস দরকার, সেটা তাড়াতাড়ি তার কাছে পাঠিয়ে দেবার জন্য। পণ্ডিতের লোক সেখান থেকে চলে যাবার পরে ইয়াদব পাশের চায়ের দোকানের একটি ছেলেকে ডেকে চায়ের কাপ নিয়ে যেতে বলে। সেই ছেলেটির নাম ছিল প্রবীণ। প্রবীণ ইয়াদবের সাথে কথা বলে তার সাথে কিছুটা ভাব জমিয়ে নেয় আর বলে তুমি এখানে কাজ করে কতই বা পাও, অনেক কষ্ট হয় তাই না? প্রবীণ বলে হ্যাঁ। তখন ইয়াদব বলে আমিও এতিম, তাই তোমাকে আমি সাহায্য করতে চাই, আমার একটা কাজ করে দিলে আমি তোমাকে 50,000 টাকা দেবো। এত টাকার প্রস্তাব পেয়ে প্রবীণ রাজি হয়ে যায়। এরপর দিনই ইয়াদবকে দেখা যায় মেয়েদের পোশাকে কোথাও যাচ্ছে, অর্থাৎ ইয়াদব শালিনীর বাড়ি থেকে যে শাড়ি, ব্যাগ চুরি করে নিয়ে এসেছিল সেগুলো শুধুমাত্র এনেছিল ছদ্মবেশ ধারণ করার জন্য। সেই ছদ্মবেশে একটি রোড দিয়ে সে হেঁটে যেতে থাকে। এদিকে সেই প্রবীণকে সে পাঠিয়েছিল এই জার্নালিস্টের কাছে একটি পার্সেল পাঠানোর নাম করে তার ফোন নাম্বারটা নিয়ে নেওয়ার জন্য। সেই প্রবীণ দেখা যায় তার ফোন নাম্বারটা নিয়ে নেয়। সে তখন বাড়ির বাইরেই ছিল। ইয়াদব সেখানে যে মাথা ঘুরিয়ে যাবার বাহানা করে। এটা দেখে প্রথমে প্রবীণ আসে, কারণ তাকে আগেই বলে দেওয়া ছিল। এরপরে সেটা দেখার পরে জার্নালিস্টও সেখানে চলে আসে। তখন ইয়াদব বলে আজকে আমি উপবাস ছিলাম, যার ফলে শরীরটা একটু দুর্বল লাগছে, একটু পানি খেলেই ঠিক হয়ে যাবে। জার্নালিস্ট তখন সেই ইয়াদবকে পানি খাওয়ানোর জন্য ভেতরে নিয়ে যায়। বাসার ভেতরে ঢোকার পরে ইয়াদব সেই জার্নালিস্টকে আঘাত করে, আক্রমণ করে, তার হাত পা বেঁধে ফেলে। এদিকে একটি ইনস্টিটিউটের সামনে সেই প্রবীণকে বাইক নিয়ে বসে থাকতে দেখা যায়। সেখানে একটি মেয়ে আসার পরেই তাকে জিজ্ঞেস করে আপনার নাম কি আভা? তাকে একটি ফোন কলে ধরিয়ে
ধরিয়ে দেয়। এখান থেকে কলটি করেছিল ইয়াদব। ইয়াদব সেই আভাকে বলে তার লোক অর্থাৎ প্রবীণের সাথে চলে যাওয়ার জন্য। এদিকে সেই জার্নালিস্ট কমল একটি ভিডিও রেকর্ড করতে থাকে। সেখানে সে বলতে থাকে, আমার নাম কমল পরিহার আর আমি আজকে সুইসাইড করতে যাচ্ছি। আর সেটার কারণ হলো আমার স্ত্রী। কারণ আমার স্ত্রীর গত 6 মাস ধরে অন্য একটি ছেলের সাথে অ্যাফেয়ার ছিল। আমার অনেক রাগ হয়, আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি, যার ফলে আমি আমার স্ত্রী এবং সেই ছেলেটিকে নিজের হাতে খুন করি। অন্যদিকে প্রবীণকে দেখা যায় তার স্ত্রীকে কোথাও নিয়ে আসছিল, অর্থাৎ সেই কমল পরিহারের স্ত্রীকে স্কুটি দিয়ে কোথাও নিয়ে আসে। এরপরে একটি গাড়ির ভেতরে সে আটকে রাখে। একটু পর প্রবীণও যখন সেই গাড়িটির ভেতরে উঠে সেটা স্টার্ট দিতে যাবে, সাথে সাথে সেটা ব্লাস্ট হয়ে যায়। অর্থাৎ ইয়াদব প্রবীণকে তার কাজে ব্যবহার করেছে মাত্র। এরপরে সেই জার্নালিস্ট কমলকেও মেরে ফেলে ইয়াদব। এরপরে পুলিশরা যখন এই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করবে, তারা নিশ্চিতই বুঝে যাবে যে কমল নিজে থেকে সুইসাইড করেছে তার ওয়াইফের অ্যাফেয়ারের জন্য। অন্যদিকে তার ওয়াইফ এবং সেই প্রবীণের লাশ থেকে তারা বোঝা যাবে তার ওয়াইফ সত্যি অ্যাফেয়ারে ছিল। এটাই ছিল ইয়াদবের প্ল্যান। কিন্তু শিবানী সেই লাশ দেখার পরে সে বুঝতে পারে এই কাজটা ইয়াদবের। কারণ সেই জার্নালিস্ট কমলকে যে রশি দিয়ে ফাঁসিতে ঝোলানো হয়েছে সেটা ছিল শিবানীর বাসা থেকে আনা সেই শাড়িটা। তাই শিবানী সেই শাড়ি দেখে বুঝতে পেরে যায় এটা ইয়াদবের কাজ। শিবানী তার টিমকে বলতে থাকে, এখন সবাই চায় ফেমাস হতে, সেটা যে করেই হোক না কেন। আর আমরা যে সাইকোপ্যাথকে খুঁজে বেড়াচ্ছি সেও এমন একজন। সে চায় সবাই বুঝুক সে অনেক স্মার্ট আর সবাই তাকে নিয়ে আলোচনা করুক। শিবানী বুঝতে পারে এই সাইকোপ্যাথের ধরা পড়ার ভয় নেই, নাহলে সে তার বাড়িতে কখনোই আসতো না। এছাড়া তার শাড়ি দিয়েই সেখানে সে কখনোই ফাঁসিতে ঝুলাতো না কমলকে। শিবানী তার টিমকে বলতে থাকে, ক্রাইম সিনের প্রত্যেকটা ডিটেলস আমাদের ভালোভাবে স্টাডি করতে হবে। তখনই চা দেবার জন্য সেখানে একজন ছেলে আসে। সেই চাওয়ালা ছেলেটিকে দেখার পর একজন পুলিশ বলতে থাকে, আগের প্রবীণ কোথায়, এ তো নতুন। আর ঠিক তখনই দেখা যায় সেই চাওয়ালা সে যে সেখানে এসেছিল ইয়াদব। শিবানীকে চা দেওয়ার সময় শিবানী ইয়াদবকে জিজ্ঞেস করে তার নাম কি। ইয়াদব তখন বোবা সাজার বাহানা করে এবং ইশারা দিয়ে বলে তার নাম বাজরাং। এদিকে শিবানীকে দেখা যায় সেই লতিকা মার্ডার কেসের ক্রাইম স্পট সে আবারও ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এছাড়া আভা আর প্রবীণের গাড়িটা যেখানে ব্লাস্ট হয়েছিল সেখানেও আসে শিবানী। আসার পরে চারপাশটা ভালো করে দেখে। সেখানে কতগুলো বস্তি ছিল। সেখানে থাকা লোকগুলোর সাথে সে কথা বলে, তাদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসা করে সেই দিন গাড়ি যখন ব্লাস্ট হয়েছিল আশেপাশে সন্দেহজনক কাউকে দেখেছে কিনা, কিন্তু সবাই বলে তারা কাউকেই দেখেনি। শিবানী একটু অবাক হয়ে যায়, এত বড় একটা গাড়ি ব্লাস্ট হয়েছিল অথচ তারা কাউকেই দেখেনি। সেই লোকগুলো বলতে থাকে তারা শ্রমিক, তারা দিনমজুর, তারা সকালে কাজে চলে যায় আর আসে সন্ধ্যায়, তাই সারাদিন কি হয় সেটা তারা দেখতে পায় না। তারা চলে যাবার পরে এখানে শুধু বাচ্চা ছেলেরাই থাকে। শিবানী সেসব বাচ্চা ছেলেদের জিজ্ঞেস করে তারা কাউকে দেখেছে কিনা, কিন্তু কেউ কিছু বলে না। শিবানী যখনই সেখান থেকে চলে যেতে যাবে একটা বাচ্চা এসে তাকে ইশারা দেয়। সেই ছেলেটি শিবানীকে একটি অ্যাসমা পাম্প দেয়। শিবানী তখন বুঝতে পারে এখানে যে ছেলেটি হয়তো গাড়ি রাখতে এসেছিল সেই এটা ফেলে রেখে গেছে, অর্থাৎ খুনি। শিবানী বিনয়কে বলে সেই বাচ্চাটি তাকে বলেছে একদিন আগে একজন লোককে সেই গাড়িটি যেটা ব্লাস্ট হয়েছে গাড়িটি পার্ক করতে দেখেছে সেই ছেলেটি একজনকে। ঠিক তখনই সেখানে একটি গ্লাস ভাঙার শব্দ হয়। তখনই দেখা যায় ইয়াদব লুকিয়েছিল সেখানে। সে বলতে থাকে আসলে সে চা দেবার জন্য এসেছিল, কিন্তু গ্লাসটি ভেঙে গেছে। বিনয় সন্দেহ করে, সে ইয়াদবকে জিজ্ঞেস করে এই ঘরে তো কেউ ছিলই না, কাকে চা দিতে এসেছো। সে তাকে মারার চেষ্টা করে, কিন্তু শিবানী বলে ছেড়ে দাও। যেহেতু সে বোবা তাই শিবানী তার উপরে কিছুটা দয়া দেখায়। এছাড়া সে ইয়াদবকে আরো বলে বাইরে একটি ছেলে এবং তার বাবা দাঁড়িয়ে আছে, তাদের চা এবং বিস্কুট খেতে দাও। ইয়াদব বুঝে যায় এই ছেলেটি সেদিন তাকে দেখে ফেলেছিল। সেখানে একজন স্কেচ আর্টিস্টকে ডাকা হয় আর সেই ছেলেটিকে দিয়ে সেই ইয়াদবের ফেস আঁকানোর চেষ্টা করা হয়। এদিকে ইয়াদব সেই ছেলেটির জন্য দুধ এবং তার বাবার জন্য চা নিয়ে আসে। এরপরে সে দুধের ভেতরে কিছু একটা মেশায়, কিন্তু সেই চা দেবার জন্য সে নিজে যায় না। সে তার আঙুলটা ইচ্ছে করে কেটে ফেলে। অন্য একজন ছেলেকে সে চাটা দিয়ে দেওয়ার জন্য বলে। সেই ছেলেটি চা এবং দুধটা দিয়ে আসে। দুধটা বাচ্চাটি খেয়ে ফেলে। তখন ওই স্কেচটা শুধুমাত্র অর্ধেকটাই আঁকা হয়েছে। এরপরেই দুধটা চলে আসে। বাচ্চাটি দুধ খাওয়ার পরেই তার পেটে ব্যথা শুরু হয়। সে ওয়াশরুমে যেতে চায়। শিবানী বিনয়কে বলে ছেলেটিকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার জন্য। যখনই ছেলেটি ওয়াশরুমে যায় দেখা যায় আগে থেকেই সেই ওয়াশরুমের ভেতরে ইয়াদব বসেছিল। ওয়াশরুমের ভেতরে সেই ছেলেটিকে নির্মমভাবে সে মেরে ফেলে। এরপরে বাচ্চাটিকে একটি বস্তার ভেতরে ভরে। অন্যদিকে অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও যখন বাচ্চাটি বাইরে বের হয়ে আসছিল না, বিনয় দরজা নক করতে থাকে। ইয়াদব বুঝতে পারে আর কিছুক্ষণ এখানে সে থাকলে ধরা পড়ে যাবে, তাই ওয়াশরুমের ভেন্টিলেটর তাড়াতাড়ি ভেঙে সে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে কাঁচ ভাঙার শব্দ পেয়ে বিনয় যখন পাশে দৌড়ে আসে সে কাউকেই দেখতে পায় না। এছাড়া ওয়াশরুমে কেউ ছিল না। বিনয় সেখানে সেই বাচ্চাটির লাশ খুঁজে পায় না, কারণ ওয়াশরুমের পেছনে অনেকগুলো মুখ বাঁধা বস্তায় এমনিতেই পড়েছিল। ইয়াদব এই সুযোগটাকেই কাজে লাগায়।
সেই বাচ্চাটার মৃতদেহ সেই বস্তাটার ভেতরে ভরে সেখানেই ফেলে রাখে, যার ফলে বিনয় তার সামনে থাকা বস্তা দেখেও চিনতে পারে না এটার ভেতরে সেই বাচ্চাটার লাশ। শিবানী এতে প্রচন্ড রেগে যায় আর দ্রুত সেই ছেলেটিকে খুঁজে বের করতে বলে, কিন্তু কোথাও ছেলেটিকে পাওয়া যায় না। অন্যদিকে ইয়াদবকে সেই চায়ের দোকানে তখনও চা বানাতে দেখা যাচ্ছিল। এরপরে রাতে লুকিয়ে ইয়াদব সেখান থেকে সেই ছেলেটির মৃতদেহ নিয়ে চলে যায় আর একটি রেল লাইনে সেই মৃতদেহটি সে ফেলে রেখে চলে আসে। রাতে একটি রেস্টুরেন্টে বসে ইয়াদবকে খাবার খেতে দেখা যায়। এরপরে ইয়াদব কল করে এসপি শাখাওয়াতকে আর বলতে থাকে রেল লাইনের মধ্যে একটি বাচ্চার লাশ পড়ে আছে আর এই বাচ্চাটি হচ্ছে সে যে এই থানা থেকে আজকে মিসিং হয়েছে। এখন এই নিউজটা যদি আপনি আগে দিতে পারেন মিডিয়াকে এবং লাশটা যে খুঁজে বের করতে পারেন তাহলে এই কেসের হিরো আপনি হয়ে যাবেন। সেই শাখাওয়াত নিজে ক্রেডিট পাওয়ার জন্য সেটাই করে। সামনে টেবিলেই তিনজন মেয়ে বসে গল্প করছিল। ইয়াদব সেই মেয়েগুলোকে দেখছিল। একটা সময় তার মোবাইলে লুকিয়ে সেই মেয়েটির ফটো তোলে, ভিডিও করে। সেই মেয়েটি খেয়াল করে যে কেউ তার লুকিয়ে ফটো তুলছে। দ্রুত সে ইয়াদবের কাছে আসে আর তাকে জিজ্ঞেস করে সে তার ফটো কেন তুললো। সে রেগে যেতে থাকে। ইয়াদব বারবার রেগে গিয়ে মেয়েটাকে বলে সেই কাজটা করেনি আর তাকে যেন সম্মান দিয়ে কথা বলা হয়, কারণ সে ভদ্র ঘরের ছেলে। মেয়েটি রেগে যায়। সে ইয়াদবের ফোনটা তার কাছ থেকে জোর করে নিয়ে নেয় এবং চেক করে। দেখা যায় সেখানে মেয়েটির ভিডিও সত্যি ছিল। এতে মেয়েটা প্রচন্ডভাবে রেগে যায়। মেয়েটা ইয়াদবকে চড় মারে, তার মোবাইলটাও ছুঁড়ে ফেলে দেয়। এতে ইয়াদব প্রচন্ড রেগে যায়। এদিকে এসপি শাখাওয়াত সেখানে যায়, লাশটা উদ্ধার করে এবং মিডিয়াকে খবর দিয়ে দেয়। অন্যদিকে যখন এটা জানাজানি হয় তখন শিবানীর উপরে প্রচন্ড প্রেশার পড়ে, কারণ সেই ছেলেটাকে থানায় নিয়ে এসেছিল। পরদিন শিবানীকে ডাকে ডিআইজি কারণ আর বলে সেই খুনি তোমাকে ফাঁদে ফেলেছে। এখন পুরো শহরে তোমাকে নিয়ে আলোচনা হচ্ছে, সাবধানে থেকো, যত দ্রুত পারো খুনিকে ধরো। আর ইমোশন দিয়ে এই কেসটা লড়লে হবে না। শিবানী কিছুটা ভেঙে পড়ে। সে বুঝতে পারে সেই দিন র্যালি আটকানো, সেই বাচ্চাটার মিসিং হওয়ার পরেই তার ট্রান্সফার অর্ডার চলে এসেছে। এই জন্য সে আরও কিছুটা ভেঙে পড়ে, কিন্তু সে চায় এই কেসটা যে করেই হোক সে সলভ করবে। ইয়াদবকে সে অ্যারেস্ট করবেই। সে তার টিমের কাছে আসে আর বলে আমার ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু নতুন ডিএসপি আসতে 2 দিন সময় লাগবে আমি জানতে পেরেছি। আর আমি চাই এই 2 দিনের মধ্যে এই কেসটা সলভ করার জন্য আমার টিমে যারাই আছো এই 2 দিন তোমাদের না ঘুমিয়ে না খেয়ে কাজ করতে হবে। কিন্তু সবাই এই কেসে কাজ করতে রাজি হয়। এদিকে ইয়াদবকে দেখা যায় সেই মেয়েটির পিছু করতে, যে সেই দিন তাকে রেস্টুরেন্টে অপমান করছিল। সে তার পিছু করতে থাকে, অর্থাৎ ইয়াদব এই মেয়েটিকেও মেরে ফেলবে। শিবানী একজন পুলিশ অফিসারকে বলে সেই অ্যাস্তমা পাম্পটা কোথা থেকে কেনা হয়েছে সেটা খুঁজে বের করার জন্য, এই শহরের প্রত্যেকটা মেডিকেল স্টোরে যে সেটার ব্যাচ নাম্বার থেকে খুঁজে বের করার জন্য। এরপরে সেই জার্নালিস্ট রিপোর্টারকে যে মারা হয়েছে সেটা নিশ্চয়ই ইয়াদব এমনিতে মারেনি, কারণ এই জার্নালিস্টের অনেক রাজনৈতিক শত্রু ছিল। তারাই হয়তো কেউ এটা করেছে আর সেটা করার জন্য সুপারি দিতে হবে। তাই আন্ডারওয়ার্ল্ডে একজন আরেকজনকে যখন মারার সুপারি দেয় তখন সেই খবরটা নিশ্চয়ই কারো না কারো কাছে থাকারই কথা। তখন সে বিনয়কে জিজ্ঞেস করে যে তোমার আন্ডারওয়ার্ল্ডের ইনফরমার কেমন। বিনয় বলে সেটা আছে, কিন্তু সেখান থেকে ইনফরমেশন আসতে সময় লাগবে। অন্য একজন পুলিশ অফিসার বলে আপনি যদি কিছু মনে না করেন তাহলে এসপি শাখাওয়াতের কাছ থেকে হেল্প নিতে পারেন, কারণ সে 18 বছর ধরে এই শহরে রয়েছে। আন্ডারওয়ার্ল্ডে তার জানা পরিচিত অনেক লোক রয়েছে, সে চাইলেই খুব দ্রুত ইনফরমেশন আমাদের এনে দিতে পারবে। শিবানী বলতে থাকে প্রয়োজনে গাধাকেও বাপ ডাকতে হয়। শিবানী চলে যায় এসপি শাখাওয়াতের কাছে, তাকে কিছুটা কমপ্লিমেন্টারি দেয় আর সেদিনের জন্য সে সরি বলে। এরপরে শাখাওয়াত পটে যায় আর সেখানে তার ইনফরমেশন দেওয়ার জন্য সে রাজি হয়ে যায়। এসপি শাখাওয়াত বলে রামপুরা জুয়েলারির একটা ছেলে কাজ করে, সেখানে গেলে সেই ছেলেটা আপনাকে কার সাথে দেখা করতে হবে সেটা বলে দেবে। সেই ছেলেটি শিবানী এবং অন্য একজন পুলিশ অফিসারকে একটি জুয়েলারির দোকানে নিয়ে যায়, সেখানে একজন লোকের সাথে দেখা করায়। শিবানী তাকে জিজ্ঞেস করে সেই জার্নালিস্ট কমলের মারার সুপারি কে কাকে দিয়েছিল, কিন্তু সেই লোকটি বলে সে এমনিতে কাজ করবে না। শিবানী তখনই কাস্টম অফিসে কল দেয় এবং সেই লোকটার একটা কনসাইনমেন্ট সে ছেড়ে দেয়। সেটা ছিল 2 কোটি টাকার, যার ফলে সেই লোকটা সেই কনসাইনমেন্টের বিনিময়ে তাদের তথ্য দিয়ে দেয়। তখন সেই লোকটি বলে সেই কমল পরিহারকে মারার জন্য বিপ্লব বেনিওয়াল নামের একজন নেতা সুপারি দিয়েছিল। শিবানী বুঝতে পারে সেই নেতাকে যদি সরাসরি বাড়ি থেকে ওঠানো হয় তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে, তাই সেই নেতার একজন ডান হাতকে তারা উঠিয়ে নেয় এবং প্রচন্ডভাবে টর্চার করতে থাকে। প্রচন্ড টর্চার করার পরে সেই লোকটা একটা সময় মুখ খুলে দেয় আর বলতে থাকে পণ্ডিতজি সেই ছেলেটাকে ডেকেছিল সেই কমল পরিহারকে মারার জন্য, তার ঠিকানাও দিয়ে দেয়। শিবানী তার পুলিশ ফোর্স নিয়ে সেই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটাতে চলে আসে। পুরো বিল্ডিংটা তারা তন্ন তন্ন করে খুঁজে ফেলে। অবশেষে একটা কক্ষ পায় যেখানে তারা একজন মানুষ থাকার প্রমাণ পায়, আর সেটা ছিল সেই ইয়াদব। কিন্তু সেখানে যাওয়ার পরে তারা ইয়াদবকে খুঁজে পায় না, কিন্তু সেই মেয়েটাকে খুঁজে পায় যাকে সে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে এসেছিল টর্চার করার জন্য। সেই মেয়েটিও মৃতপ্রায়। এদিকে পণ্ডিত আর ইয়াদবকে দেখা যায় ফোনে কথা বলতে, কারণ সেই পণ্ডিত আগে থেকে খবর পেয়ে গিয়েছিল
যে পুলিশ সেখানে যাচ্ছে ইয়াদবকে ধরার জন্য, তাই সেই ইয়াদবকে কল করে আগে থেকেই সেখান থেকে বের হয়ে আসতে বলেছে। পণ্ডিত ইয়াদবকে বলে এই শহর থেকে চলে যেতে। এদিকে সেই মহিলা অফিসার শিবানীকে কল করে আর বলে তারা জানতে পেরেছে সেই অ্যাস্থামা পাম্পটি তারা জীবন মেডিকেল থেকে নিয়েছে, আর এই জীবন মেডিকেলের মালিক হচ্ছে সেই লতিকার বাবা। এটা শুনে শিবানী অবাক হয়ে যায়। এছাড়া শিবানী সেই পুলিশ অফিসারকে বলে সেই দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করার জন্য। এদিকে সেই পণ্ডিত যদিও সেই ইয়াদবকে বলেছিল শহর ছেড়ে চলে যাবার জন্য, কিন্তু ইয়াদবের মাথায় ছিল অন্য কিছু। সে নিজেকেই নিজে আঘাত করে, মাথা দিয়ে রক্ত বের হতে থাকে। সে জানতো শিবানী এই দিক দিয়ে আসবে, তাই সে হঠাৎ করেই তার গাড়ির সামনে চলে আসে। শিবানী তাড়াতাড়ি গাড়ি ব্রেক করে আর গাড়ি থেকে নেমে সেই ইয়াদবকে গাড়িতে তুলে নেয় হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, কারণ সে প্রচন্ড আহত ছিল। ইয়াদব কিছুটা যাওয়ার পরে সুযোগ বুঝে তার সেই বেল্ট দিয়ে শিবানীকে মারার চেষ্টা করে, কিন্তু শিবানী আগেই বুঝতে পেরে গিয়েছিল, কারণ কিছুক্ষণ আগে শিবানী যখন ইয়াদবকে গাড়িতে উঠাতে গিয়েছিল তখনই তার কাঁটাযুক্ত সেই বেল্টটা সে দেখে ফেলে আর বুঝে যায় খুনি অন্য কেউ নেই, এই ইয়াদবই। ইয়াদব আর শিবানীর মধ্যে ফাইট শুরু হয়। কেউ পেরে উঠছিল না, কিন্তু একটা সময় বুদ্ধি খাটিয়ে ইয়াদব শিবানীর পায়ে আঘাত করে, যার ফলে সে হাঁটতেই পারছিল না। এই ইয়াদব সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু শিবানী সবকিছুকে উপেক্ষা করে তার পিছু নিতে শুরু করে। একটা ব্রিজে আসার পরে ইয়াদব সেখান থেকে পানিতে লাফ দেয়। শিবানীও তার পিছু পিছু লাফ দেয়, তাকে ধরেও ফেলে, কিন্তু সেখানে আবারও তার পায়ে আঘাত করে ইয়াদব পালিয়ে যায়। পরদিন শিবানী হসপিটাল থেকে থানায় আসে। সেখানে একজন পুলিশ অফিসার তাকে একটি ভিডিও ফুটেজ দেখায়, যেটা লতিকার ফ্রেন্ড তাকে দিয়েছিল। সেখানে একটি বাসের মধ্যে একটি লোক একটি ভিডিও করেছিল, যেখানে সেই ভিডিওতে দেখা যায় ইয়াদব একটি মেয়েকে সেখানে টিস করছিল, কিন্তু সবাই প্রতিবাদ করায় ইয়াদবকে সবাই মারতে শুরু করে। ইয়াদব একটা সময় সেখান থেকে পালিয়ে যায়। কয়েক সেকেন্ডের জন্য ইয়াদবের মুখটা সেখানে দেখা যায়। তখন শিবানী বলতে থাকে এই ভিডিওটা মিডিয়াতে প্রচার করে দেওয়ার জন্য, সাথে আমার একটা ছোট্ট মেসেজও দেবে। এদিকে ইয়াদবকে দেখা যায় বোরকা পরে মেয়ে সেজে কোথাও যাচ্ছে। কাউকে অনেকগুলো টাকা দেওয়ার পরে সে একটি গোপন আশ্রয়ে যায়। টিভিতে সে যখন শিবানীর নিউজটা দেখে সে অনেক রেগে যায়। এরপরে সে আবারও পণ্ডিতকে কল করে আর সাহায্য করার জন্য বলে, কিন্তু সেই পণ্ডিত বলে এখন তোমার উপরে পুলিশ ঘুরে বেড়াচ্ছে, আমি তোমাকে চিনি না, তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। এছাড়া আমি তোমাকে বলেছিলাম শহর থেকে কয়েকদিনের জন্য বাইরে চলে যেতে, তুমি আমার কথা শোনোনি। কিন্তু ইয়াদব সেই পণ্ডিতজিকে থ্রেট দিয়ে ফোন রেখে দেয় আর বলে এর ফলাফল ভালো হবে না। এরপরে ইয়াদবকে দেখা যায় একটি বাইকে করে হুট করে বাইক চালিয়ে একটি ছেলের মোবাইল সেখান থেকে নিয়ে যায়, আর সেই মোবাইল থেকে অন্য একটি মেয়েকে সে কল করে। ইয়াদব কিছুক্ষণ আগে যার ফোন ছিনতাই করে তাকে কল দিয়েছে সে ছিল এই মেয়েটির ভাই। ইয়াদব বলতে থাকে সে অ্যাক্সিডেন্ট করেছে, তার ফোনটা আমার কাছে। অর্থাৎ লতিকাকে সে যেভাবে ফাঁসিয়েছিল ঠিক একইভাবে সে এই মেয়েটিকেও ফাঁসায় এবং তার সাথে বাইকে করে নিয়ে যায়। কিছুক্ষণ পরে দেখা যায় সেই পণ্ডিতের মোবাইলে একটি ফটো আসে, যেখানে সেই মেয়েটির গলায় একটি বোম ছিল। ইয়াদব পণ্ডিতকে কল করে আর বলে তোমার নাতনি আমার কাছে রয়েছে, এখন 5:10 বাজে, ঠিক 2 ঘন্টা পরে তোমার নাতনির গলায় ঝোলানো সেই বোমটা ফেটে যাবে। এই 2 ঘন্টার মধ্যে যদি ডিএসপি শিবানী আমার কাছে ক্ষমা না চেয়ে ভিডিও পাবলিশ না করে তাহলে তোমার নাতনি এমনি মারা যাবে, কারণ তুমি তাকে কখনোই খুঁজে বের করতে পারবে না। শিবানী যখন এটা জানতে পারে সে মেয়েটিকে যেখান থেকে কিডন্যাপ করা হয়েছে অর্থাৎ কোচিং ক্লাসের আশেপাশের সিসিটিভি ফুটেজ সে চেক করতে থাকে। সিসিটিভি ফুটেজের ক্যামেরার মাধ্যমে তারা দেখতে পারে যান্ত্রা ইন্ডাস্ট্রিয়াল নামের একটি প্রতিষ্ঠানের দিকে যায় ইয়াদব। তারা সেখানে যেতে থাকে পুলিশ ফোর্স নিয়ে। সেখানে যাওয়ার পরে তাদের সন্দেহটা আরো সত্যি হয়ে যায়, কারণ সেই প্রতিষ্ঠানের ওয়াচম্যান সেখানেই মরে পড়েছিল। এরপরে তারা সেখানে পুরোটা সার্চ করতে থাকে। সেটা ছিল একটা পুরাতন গাড়ি রাখার জায়গা। সেখানে পুরোটা সার্চ করতে থাকে পুলিশ, কিন্তু কোথাও কিছু পাওয়া যায় না। অন্যদিকে শেখাও তাকে বারবার বোঝাতে থাকে তাড়াতাড়ি সরি বলে সে যেন ভিডিওটা পাবলিশ করে দেয়, না হলে মেয়েটাকে সে মেরে ফেলবে। কিছুক্ষণ পরে পণ্ডিতও সেখানে চলে আসে। সে শিবানীকে ধমকাতে থাকে, কিন্তু শিবানী কোনো কথাই শোনে না আর বলতে থাকে এর কি গ্যারান্টি রয়েছে আমি ভিডিও পাবলিশ করার পরেও সে মেয়েটিকে মারবে না। শিবানী দেখতে পায় তার হাতে বেশি সময় নেই। সে একটি ট্রাকের ভেতর অনেকগুলো বাক্স দেখে আর সবাইকে সেগুলো সার্চ করতে বলে। তার কিছুটা সন্দেহ হয়, সাথে সাথে সেটা ভাঙে আর তখন দেখা যায় সেই পণ্ডিতের নাতি প্রিয়াঙ্কা সেখানে রয়েছে আর তার গলার ভেতরে বোম ঝোলানো রয়েছে। বোম ফাটার ঠিক আগ মুহূর্তে সেখানে তারা প্রিয়াঙ্কাকে বাঁচিয়ে নেয়। এরপরে ইয়াদবকে দেখা যায় সেই নেতাকে কল করার জন্য আর বলতে থাকে তুমি তো জানো পণ্ডিত আপাতত পুলিশের হেফাজতেই রয়েছে, আমি চাইলেই তোমার কাজগুলো করে দিতে পারি, কারণ সামনে ইলেকশন। সেই নমিনেশন টিকিট পাওয়ার জন্য 2 জন লোক তোমার পথের বাধা হয়েছিল, যাদের মধ্যে একজনকে আমি সরিয়ে দিয়েছি, আরেকজন রয়েছে তাকেও সরিয়ে দিতে পারি,
কিন্তু তার বদলে কালকে আমাকে এই শহর থেকে তোমাকে বের করে দিতে হবে। এতে সেই নেতা রাজি হয়ে যায়। এদিকে শিবানীকে দেখা যায় দিল্লির জেলে সে কারোর সাথে দেখা করতে যেতে চায়। তখনই শিবানী দেখতে পায় টিভিতে আমির শর্মা নামের একজন অ্যাঙ্কর সেই শিবানীকে নিয়ে নিউজ করে। এরপরে শিবানীকে দেখা যায় ইয়াদব কল করে আর বলে, কালকেই আমি তোমার মতো একটি মেয়েকে উঠিয়ে নেব যে তোমার মতোই পুরুষদের থেকে নিজেদের আরো অনেক বেশি স্মার্ট মনে করে, আর তোমার যত রাগ আমি সেই মেয়েটির উপরে ঢালবো। এরপরে সেই মেয়েটির লাশ লতিকার মতো কোথাও পড়ে থাকতে দেখবে, যদি পারো তাহলে আমাকে থামিয়ে দেখাও। শিবানী তার টিমের সাথে কথা বলে তার মতো মেয়ে কে হতে পারে এই শহরে যাকে সে ইয়াদব ধরার কথা বলছে। তখনই এসপি শাখাওত আসে আর বলতে থাকে, নেতা বেনিয়াল যে পার্টি করে সেই পার্টিতে সুনন্দা নামের আরো একজন মহিলা রয়েছে যাকে সেই পার্টি এবার ইলেকশনের নমিনেশন দেবে ঠিক করেছে। তাই সুনন্দা যদি বেঁচে থাকে তাহলে বেনিপাল নির্বাচন করতে পারবে না। এটা শুনে সাথে সাথে সেই শিবানী সুনন্দার অ্যাসিস্ট্যান্টকে কল করে এবং সুনন্দা কোথায় সেটা জানতে চায়, কিন্তু তখন সুনন্দা ওয়াশরুমে গিয়েছিল। শিবানী তার অ্যাসিস্ট্যান্টকে বলে দ্রুত সুনন্দার সাথে কথা বলানোর জন্য। যখনই তার অ্যাসিস্ট্যান্ট সেখানে যায় দেখা যায় শিবানী সেখানে ছিল না, অর্থাৎ এর আগে ইয়াদব তাকে তুলে নিয়ে যায়। আর ইয়াদবকে দেখা যায় পুরোহিতের ছদ্মবেশ ধরে বস্তার ভেতরে কিছু একটা নিয়ে যাচ্ছিল। একজন দারোয়ান যখন তাকে জিজ্ঞেস করা হয় বস্তায় সে কি নিয়ে যাচ্ছে, তখন সে বলে জাজ সাহেব তাকে গাড়িতে এই বস্তা ভর্তি নারকেল রাখতে বলেছে। এরপরেই দেখা যায় সেই গাড়ির ভেতরে বস্তাটা রেখে গাড়ি নিয়ে সে পালিয়ে যায়। দারোয়ান তাকে ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না। সুনন্দার অ্যাসিস্ট্যান্টরা যখন সুনন্দাকে খুঁজে পাচ্ছিল না তখন সবাই বুঝতে পারে তাকে অলরেডি কিডন্যাপ করে নেওয়া হয়েছে। শিবানী এবং তার টিম সেখানে চলে আসতে শুরু করে। এরপরে সুনন্দার অ্যাসিস্ট্যান্ট এবং পুলিশরা সেই বৃদ্ধ দারোয়ানের কাছে কথা বলে জানতে পারে একটি ছেলে গাড়ি নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। তারা সেই গাড়ির নাম্বারটা জানে এবং শিবানীকে বলে। শিবানী অন্য এরিয়ার পুলিশকে বলে সেই গাড়ির নাম্বারটা ট্র্যাক করার জন্য আর রাস্তায় একটি নাকাবন্দি তৈরি করার জন্য। ইয়াদবকেও দেখা যায় সে গাড়ি নিয়ে একটি রোড দিয়ে যাচ্ছিল। সামনে পুলিশের নাকাবন্দি দেখে একটা সময় সে বুঝতে পারে সে ধরা পড়ে যাবে, তাই সে ব্রেকেট ভেঙেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশরা তার পিছু করতে থাকে। একটা সময় সে গাড়িটি চারদিক থেকে থামিয়ে ফেলে পুলিশরা, কিন্তু পুলিশরা সেই গাড়িতে সুনন্দাকে খুঁজে পায় না। অন্যদিকে যে গাড়িটি চালাচ্ছিল সেই পুরোহিত বেশের ছেলেটি ইয়াদব ছিল না। জানা যায় সেই ছেলেটিকে ইয়াদব 10,000 টাকা দিয়ে বলেছে এইভাবে গাড়ি চালানোর জন্য। কিছুক্ষণ পরে আবারও শিবানীর কাছে কল আসে আর ইয়াদবের ফোন লোকেশন ট্র্যাক করা যায়, সেটার লোকেশনও সে তাকে জানায়। কিন্তু শিবানীর কিছুটা সন্দেহ হয়, সে পুলিশদের ধোঁকা দেওয়ার জন্য কিছু না কিছু করবেই। শিবানী বলে, সেই দিন আমি ওকে দৌড়াতে দেখেছিলাম, ওর অ্যাস্তেমার প্রবলেম রয়েছে, ও বেশিক্ষণ দৌড়াতে পারে না, তাই আমার মনে হয় না ও কোথাও পালাচ্ছে। ও কোথাও বসে রয়েছে, চুপ করে লুকিয়ে রয়েছে আর আমাদের ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। শিবানী বলে, আমার মনে হচ্ছে এখনও ইয়াদব সেই মন্দিরের আশেপাশে রয়েছে যেখানে ইয়াদবের ফোন লোকেশন ট্র্যাক হয়েছে। আর শিবানী আরও একজন পুলিশ অফিসার যায় সেই মন্দিরের কাছে। এদিকে ইয়াদবকে দেখা যায় একটি বাড়ির ভেতরে সুনন্দাকে প্রচন্ড টর্চার করছে। সুনন্দা শুধু কাঁদতে কাঁদতে ইয়াদবকে জিজ্ঞেস করছিল, আমি তোমার কি করেছি, তুমি আমাকে মারছো কেন? ইয়াদব বলে, কিছু করনি, কিন্তু তোমাদের যদি আমরা এভাবে ছেড়ে দিই কয়েকদিন পরে দেখা যাবে তোমরা পুরুষ মানুষের মাথায় চড়ে গেছো। শিবানী এবং আরও একজন মহিলা পুলিশ সেই ইয়াদবের ফটো নিয়ে মন্দিরের আশেপাশে বাড়িগুলোতে খোঁজ নিতে থাকে। সেদিন দিওয়ালি ছিল, সবাই অনুষ্ঠানে ব্যস্ত ছিল, তাই কেউ খেয়াল করেনি ইয়াদব কোথায় গেছে বা কোন বাড়িতে গেছে। খুঁজতে খুঁজতে শিবানী একটা বাড়ির সামনে আসে যেখানে দিওয়ালি হওয়ার সত্ত্বেও সেখানে প্রদীপ জ্বালানো হয়নি। সেই বাড়িতে সে নক করে, ইয়াদবের ছবি দেখায়, কিন্তু সেই বাড়ির লোকেরা তাড়াহুড়া করে জবাব দিয়ে দরজা বন্ধ করার জন্য যাচ্ছিল। যখনই শিবানী দেখে তার মোবাইলের চার্জ শেষ, সে চায় সেই বাড়ির ভেতরে যেয়ে তার মোবাইলটা একটু চার্জ দেবে, কিন্তু সেই লোকেরা জোর করে তাকে বের করে দেয়। শিবানী বুঝতে পারে এই বাড়ির ভেতরেই হয়তো ইয়াদব রয়েছে। সে জোর করে ঢোকে আর বলে সে একজন পুলিশ। তখন পুরোটা খুলে বলে যে একটা ছেলে একজন মহিলাকে নিয়ে এই বাড়ির ভেতরে ঢুকেছে আর তাদের মেয়েকেও সে জিম্মি করে রেখেছে আর কাউকে বলতে নিষেধ করেছে, তাহলে সেই মেয়েটিকে তারা মেরে ফেলবে। শিবানী ধীরে ধীরে ওপর তলায় যায়, কিন্তু ইয়াদব অনেক চতুর ছিল, সে যে আসবে সেটা সে বুঝতে পেরে গিয়েছিল, তাই সে আগেই শিবানীকে আঘাত করে আহত করে ফেলে। শিবানী অজ্ঞান হয়ে গেলে তার হাত পা বেঁধে ফেলে রাখে এবং তার চোখের সামনেই সেই সুনন্দা এবং অন্য একটি মেয়েকে সে টর্চার করতে থাকে। তখনই শিবানী একটু চালাকি করে, যেহেতু ইয়াদব একজন সাইকোপ্যাথ, তার এমন একটা জায়গা নিয়ে সে কথা বলে যেটা শুনে ইয়াদব কিছুটা থমকে যায়। সেই ইয়াদবকে বলে, তোমার বাবা তো দিল্লি জেলে রয়েছে, আমি তার সাথে যে কথা বলেছি সে আমাকে সব বলেছে, তুমি তো তোমার মাকে তোমার বাবাকে দিয়ে মারিয়েছ এবং এরপরে তাকেই পুলিশে ধরিয়ে দিয়েছো। সেই দিন তোমার বাবা মদ খেয়ে বাড়ি ফিরেছিল, এরপরে তুমি সুযোগ বুঝে তোমার বাবাকে উসলে দাও তোমার মায়ের বিরুদ্ধে।
সে তোমার মাকে মারতে যায়, কিন্তু যখন তোমার মা বুঝতে পেরে যায় যে তোমার বাবা তাকে মেরে ফেলবে, সে ছাদে যেয়ে পালিয়ে থাকে। তোমার বাবা অনেক নেশার মধ্যে ছিল, তাই তোমার মাকে ছাদ থেকে খুঁজে বের করা তার পক্ষে সম্ভব ছিল না। সেই কাজটাও তুমিই করেছো, তোমার মাকে তোমার বাবার হাতে তুলে দিয়েছিলে। কেন? তোমার বাবা যখন তোমাকে ছোটবেলায় মারতো, সেই মারের হাত থেকে তোমার মাই তো তোমাকে বাঁচাতো, তাহলে কেন তাকে মারলে? একটা সময় ইয়াদব বুঝতে পেরে যায় যে শিবানী সবকিছু জেনে গেছে। সে চিৎকার করে বলতে থাকে, সেই মহিলা অর্থাৎ ইয়াদবের মা চিৎকার করে ঝগড়া করতো পাশের বাড়ির লোকের সাথে, আর এতে এলাকায় তাদের মান সম্মান ক্ষুণ্ণ হতো। আর এটা ইয়াদব একেবারেই পছন্দ করতো না, তাই তার বাবার হাতেই সে তার মাকে খুন করিয়েছে। ইয়াদব প্রচন্ডভাবে রেগে যায়, সে শিবানীকে মারার চেষ্টা করে। তখনই শিবানী কিছুটা দূরে রং দেখতে পায়, আর তার মনে পড়ে যায় ইয়াদবের এস্তেমা রয়েছে। তাই সে সুনন্দা এবং সেই মেয়েটিকে ইশারা করে সেই রংগুলো যেন ইয়াদবের মাথার ভেতরে ঢেলে দেওয়া হয়, এতে সে দম ছাড়তে পারবে না। আর সেই মেয়েরা একই কাজ করে, তারা ধীরে ধীরে সেই রঙের কাছে যায়। এরপরে ইয়াদব যখন তাদের দিকে যাচ্ছিল, সাথে সাথে সেই রংগুলো ইয়াদবের উপরে ঢেলে দেয়। এরপরে সে আর দম ছাড়তে পারছিল না। সুনন্দা শিবানীর হাত খুলে দেয়। এরপরে ইয়াদবের সেই কাঁটাযুক্ত বেলটা দিয়ে সে ইয়াদবকে পেটাতে থাকে, আর পেটাতে পেটাতে রাস্তায় বের করে নিয়ে আসে। সবার সামনে সে তাকে একইভাবে পেটায়। আর এভাবেই দুর্ধর্ষ একজন সিরিয়াল কিলারকে ধরেছিল শিবানী। আর এখানেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন, কারণ আপনার করা প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার আমাকে আরো ভালো ভালো কাজ করার জন্য ইন্সপায়ার করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল বাটনটি অন করে রাখতে পারেন।